নমস্কার। গল্পের ভাঁড় ইউটিউব চ্যানেল থেকে আমি কথাকলি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউচণ্ডীর মাঠ। তবে আরম্ভ করছি। গ্রামের বাওড়ের মধ্যে নৌকো ঢুকিয়েই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাঁচি জড়িয়ে বেঁধে নাও, বাওড়ের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাটার ঝোপের নিচে জল সরে গিয়েছে, একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগিরই খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না। পেছনের নৌকো থেকে লোকেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। শরীফের বড় সাহেবে শিগগিরই সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলেই সেই দিকেই ঝোঁক। সাব ডেপুটি বাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরীর কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছোয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছোয়ের ভেতর থেকে বার হয়ে এলেন। একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কী নিয়ে বেশ একটু তর্ক শুরু হলো। নিপেনবাবু বললেন, চলুন নেমে তাঁবুর জায়গাটা ঠিক করা যাক, কাল সকলেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়, গ্রাম নদীটির দুপাশ ভরে সবুজ লতানো গাছে নীল পাপড়ির বন, অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে, তলায় আকন্দ ঘেটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরিঝিরি বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারের রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাও শালিকের ঝাঁক কিসকিস করছে। নদীর বাঁ পাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল তলায় ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলোর ঝাড়, তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠেছে। বেলার একটু পড়লে আমরা সেই বাওড়ের ধারের মাঠে তাঁবুর জায়গাটা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতে জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ, কাঁচা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, রসুলপুর কোন গাখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশেরটা? তিনি বললেন, আগে না, এটা হলো কুমুরে, পাশের ওটা আমডাঙা, রসুলপুর হলো এ গাগুলোর
পেছনে, কোষ ২ তফাৎ। তা আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো ৫-৬ মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এইখানটা একটা ঠাকুরের স্থান, গ্রামের মেয়েরা পুজো দিতে আসে। বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মহাশয় দলিলপত্র বগলে করে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেলামিশ ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমিজমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মহাশয়ও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বউচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নেপেনবাবুও বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মহাশয়, বউচণ্ডী আবার কি কথা, শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মহাশয় মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকেলের গল্প। ছেলেবেলায় আমার ঠাকুমার কাছে থেকে শোনা। এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে। সেকেলে এ গ্রামে এক ঘর সম্পত গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরিক পতিপত্তি পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিল। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব খুশি হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মহাশয় একটু ডাঙর মেয়েই দেখেই বিয়ে করেছিলেন। তৃতীয় পক্ষের বউ খুব ভালো। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর। মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো। চোখ দুটি বেশ ডাঙর। ভাসা ভাসা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গায়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সে খুড় শাশুড়িদের দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বলে, যেমন লক্ষ্মী মতো রূপ, তেমনি গুণ। মাস 2-3 পর কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটি আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ আছে। সে কিছুতেই স্বামী
এই ঘেঁষে নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্যই এই রকম করে। ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী কিংবা কোনো বড় কাজকর্মে বাইরের লোক ভিড় হতো, সেদিন সে ঘর থেকে আর বেরোতই না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতেই রাজি হয় না। মাসে 2-1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়, সে জনে জনে পায়ে পড়ে, ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে যায়। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দোরের শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চায় না। আড়িশুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলে বলে, আমার বড্ড ভয় করে, আমার ওই রকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতক গেল। কদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আরে ন্যাকামো ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখে ঘরের বউ ঘরের মধ্যে নেই, বাড়ির কোথাও নেই। নিকটে বাপের বাড়ির গা, সেখানে পালিয়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য লোক পাঠানো হলো। সেখান থেকে লোক ফিরে এলো। তখন সকলে বলতে লাগলো, পুকুরে ডুবে মরেছে। পুকুরের জল ফেলা হলো, সন্ধান মিলল না। বউয়ের কচি মুখ ও নিহিত চোখ দেখে সকলে অন্য খারাপ কিছু ভাববে সেটাও তারা সন্দেহ করল না। কত দিকে কত সন্ধান করেও যখন সে বউয়ের খবর পাওয়া গেল না, চৌধুরী মশাই শোকে যেন কেমন হয়ে পড়ল। তারপর তিনি চতুর্থ পক্ষের বিয়ে করলেন। আজ পাড়াগা। নতুন কিছু একটা বড় ঘটে না, অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল। তারপর সেটা কমে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত। মজে বাউড় হয়ে গিয়েছে তো সেদিন। আমরা ছেলেবেলাও ধান বোঝাই নৌকা চলতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেছে। শেষ পর্যন্ত একজন বেঁচেছিল, সে এখান থেকে অন্য কোথাও বাসা করেছে। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর তো হবেই। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাগুন চৈত্র মাস যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূরকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরবেলা বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কোনো উত্তর দেয় না, আর কিছু দেখতেও পায় না। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। সম্মুখ জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাটের থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচে
ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ে সাদা কাপড় জড়ানো, জ্যোৎস্না পড়ে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিক আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গেছে। তার ছোট্ট ছোট্ট পায়ের দাগ, ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলচন্দ্রীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামে বধূরা পিঠে, কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শীঘ্রই সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনিই সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকে। চক্রবর্তী মহাশয় গল্প শেষ করলেন। তারপর আরও নানা কথাবার্তার পর তিনিও আর সকলের সঙ্গে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সরু সরু গলি দিয়ে যেন বাতাসগুলো বয়ে আসছে। ছাতিম বনে সুরসুর করে শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর এঁটু ফুলের বনে এক্কেবারে ভরা। দিকে দূরে একটা পুরনো হটের পাজার খানিকটা ঘন কুড়ি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে। নৌকোগুলোও বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পলাতক গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগল। মাঠের মধ্যে উঁচু ঢিবির ওপরকার ঘেটু ফুলের বন এর দিকে চেয়ে মনে হলো যে সারাদিন মানসে হয়তো ওর মধ্যে লুকিয়ে থাকে। কেবল গভীর রাতে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যেও বন গাছের চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনে পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে শোনায়। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পড়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারের আধারে ভরা ভূত ঝোপের মধ্যে থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাতজাগা বনের পাখি কি কোনো পতঙ্গের ডাক। বাওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পেছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপটা জ্যোৎস্নারাত্রে অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেককাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লী বধূটির মতো। বউচণ্ডীর মাঠ এখানেই শেষ হলো। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়। নমস্কার।